বর্ষপঞ্জি থেকে বিদায় নিয়েছে আরও একটি বছর। বর্ণিল আতশবাজি আর জমজমাট আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী। ২০২৬ সালের প্রাক্কালে শান্তি, নিরাপত্তা ও ভালো দিনের আশায় মুখর হল বিশ্বের বিভিন্ন প্রান্ত। বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে নতুন বছরকে বরণ করতে শুরু হয় ঐতিহ্যবাহী কাউন্টডাউন। মধ্যরাতে পৌঁছাতেই আতশবাজির আলোয় ঝলমল করে ওঠে আকাশ, আর ধীরে ধীরে নিচে নামতে থাকে বিশ্বখ্যাত টাইমস স্কয়ার বল। আনন্দ, হাসি আর শুভেচ্ছায় ভরে যায় পুরো টাইমস স্কয়ার। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আমেরিকা 250 থিমে লাল, সাদা ও নীল রঙে আলোকিত হয় টাইমস স্কয়ার বল। আর এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২৬ সাল। লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন আইকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় চোখ ধাঁধানো আতশবাজি ও লাইট প্রজেকশন শো। হাজারো মানুষ টেমস নদীর দুই তীরে জড়ো হয়ে নতুন বছরকে স্বাগত জানায়। মধ্যরাতে বিগ বেনের ঘণ্টাধ্বনির সাথে সাথে শুরু হয় প্রায় ১৪ মিনিট ব্যাপী আতশবাজি প্রদর্শনী। আন্তর্জাতিক তারিখ রেখা অনুযায়ী নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং কিরিবাতি দ্বীপপুঞ্জে প্রথম বেজে ওঠে ইংরেজি নববর্ষের ঘণ্টা। অকল্যান্ডে ঐতিহ্যবাহী স্কাই টাওয়ারকে কেন্দ্র করে বিশাল আতশবাজির আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ার সিডনিতে বরাবরের মতোই জাঁকজমকপূর্ণভাবে আতশবাজির মধ্য দিয়ে ২০২৬ সালকে স্বাগত জানানো হয়েছে। সিডনি হারবার ও হারবার ব্রিজের ৭ কিলোমিটার এলাকা জুড়ে ৪০,০০০-এরও বেশি আতশবাজি আকাশকে বর্ণিল করে তোলে। এর আগে সিডনিতে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহতের ঘটনায় নিহতদের স্মরণে রাত ১১টায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন বোসিংগাক বেল প্যাভিলিয়নে। বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী সেখানে রাত ১২টায় ব্রোঞ্জ নির্মিত ঘণ্টাটি ৩৩ বার বাজানো হয়, যা আগামী বছরের শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত। তুষার ঢাকা কিয়েভে ইউক্রেনীয়রা নতুন বছরকে বরণ করছে শান্তির এক বুক প্রত্যাশা নিয়ে। ইংরেজি নববর্ষ বরণ করে নিতে তাইওয়ানের রাজধানী তাইপের আইকনিক ভবন তাইপে 101-এ ছিল আতশবাজির জমকালো প্রদর্শনী। অন্যদিকে বেইজিংয়ের বাইরে চীনের মহাপ্রাচীরের জুয়ং পাস এলাকায় ড্রাম বাজিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। উৎসবে অংশগ্রহণকারীরা ২০২৬ লেখা টুপি ও ফেস্টুন হাতে ঘোড়ার প্রতীক নিয়ে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেন। নতুন বছরকে বরণ করে নিতে জাপানের টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট বিল্ডিংয়ের দেয়ালে আয়োজন করা হয় এক নয়নাভিরাম প্রজেকশন ম্যাপিং। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আকাশে ছিল নতুন বছর বরণে আতশবাজির ঝলকানি। এরপর একে একে নতুন বছরকে বরণ করেছে ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও। সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়ার বেশিরভাগ অংশ, মরিশাস এবং সেশেলসের বাসিন্দারাও নতুন বছর উপলক্ষে নানা আয়োজন করে। দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন থেকে আতশবাজির আলোক প্রদর্শনী দেখার জন্য ভিড় করে বিপুল সংখ্যক মানুষ। সময় ও অঞ্চলের পার্থক্যের কারণে ধাপে ধাপে এক এক দেশে এক এক সংস্কৃতিতে নতুন বছরকে বরণ করা হলেও পুরো বিশ্বের প্রত্যাশা ছিল এক। বিশ্বজুড়ে যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও জলবায়ু সংকট কাটিয়ে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রার্থনা করেন বিশ্ববাসী। চৈতি সরওয়ার, ৭১। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কূটনৈতিক ও ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর এই শুভেচ্ছা বিনিময় করেন তারা। বার্তায় জিনপিং বলেন, চীন ও রাশিয়া জাতিসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক কাঠামোর মধ্যেও একে অপরকে সমর্থন করেছে, বিশ্ব ব্যবস্থা উন্নত করার প্রচেষ্টায় অবদান রেখেছে। নতুন যুগে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ধারাবাহিকভাবে নতুন অগ্রগতির লক্ষ্যে যৌথভাবে এগিয়ে যাওয়ার জন্য পুতিনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার জন্য প্রস্তুতি ব্যক্ত করেছেন চীনা নেতা। বিপরীতে ২০২৫ সাল রাশিয়া চীন একটি নতুন যুগের জন্য সমন্বয়ের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের গতি বজায় রেখেছে এবং ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে উল্লেখ করে পুতিন বলেন, তারা যৌথভাবে জার্মান নাৎসিবাদ এবং জাপানি সামরিকবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করেছেন এবং গুরুত্বপূর্ণ ঐকমত্যের একটি সিরিজে পৌঁছেছেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নববর্ষে প্রাক্কালে দেয়া এক ভাষণে তিনি কথা বলেন। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ যুদ্ধের অবসান চায়।
ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার প্রায় 4 বছর পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিন বুধবার ইউক্রেনের লড়াইরত বীরদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন। এদিকে ইউরোপের আশঙ্কা রয়েছে যে ক্রেমলিনের যুদ্ধ শিগগিরই শেষ না হলে এই সংঘাত ইউক্রেনের সীমানা ছাড়িয়েও ছড়িয়ে পড়তে পারে। নববর্ষের ভাষণে জেলেনস্কি বলেন তার দেশ শান্তি চায়, কিন্তু তিনি কোনো দুর্বল চুক্তিতে স্বাক্ষর করবেন না। জেলেনস্কি পুনর্ব্যক্ত করেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহ ধরে আলোচনার পর একটি শান্তি চুক্তি 90% প্রস্তুত ছিল, তবে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। এই 10%ই শান্তির ভাগ্য, ইউক্রেন এবং ইউরোপের ভাগ্য এবং মানুষ কিভাবে জীবনযাপন করবে তার নির্ধারণ করবে বলে উল্লেখ করেন তিনি। শপথ নিয়েছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। বছরের প্রথম দিন এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পবিত্র কোরআন হাতে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিলেন। 34 বছর বয়সী মামদানি আজ নিউ ইয়র্ক সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী রমা দুজারিও। এর মধ্য দিয়ে নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকা বংশোদ্ভূত প্রথম মেয়র হলেন মামদানি। মামদানির রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের পরিচালনায় শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এর আগে গত 4 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি। সন্দেহভাজন মাদক পাচারকারী একাধিক নৌকায় মার্কিন বাহিনীর হামলায় 8 জন নিহত হয়েছে। এর ফলে মাদক পাচারকারীদের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযানে মৃতের সংখ্যা কমপক্ষে 115 জনে দাঁড়িয়েছে। মধ্য ও দক্ষিণ আমেরিকায় কর্মরত আমেরিকান বাহিনীর দায়িত্বে থাকা মার্কিন দক্ষিণ কমান্ড মঙ্গলবার এবং বুধবার 2টি হামলার ঘোষণা দিয়েছে। এক্সের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় 3টি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় হামলা করা হয়। এতে 3 জন নিহত হয়। এর কয়েক ঘন্টা পরে তারা বুধবার পরিচালিত আরও 2টি নৌকায় হামলার বিষয়ে দ্বিতীয় বিবৃতি জারি করে, যেখানে 5 জন নিহত হয়। তবে হামলাগুলো কোথায় ঘটেছে তা স্পষ্ট নয়। গত সেপ্টেম্বর থেকে মার্কিন সামরিক বাহিনী 30টিরও বেশি সন্দেহভাজন নৌকাগুলিতে হামলা চালিয়েছে। তবে লক্ষ্যবস্তু করা নৌকাগুলো মাদক পাচারের সাথে জড়িত থাকার কোনো সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করেনি যুক্তরাষ্ট্র। শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় 15 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ফ্রান্স। চূড়ান্ত অনুমোদন পেলে 2026 সালের সেপ্টেম্বর থেকে এই আইন কার্যকর হবে। এ সংক্রান্ত একটি খসড়া আইনে বলা হয়েছে, এখন অসংখ্য গবেষণা এবং প্রতিবেদনে প্রমাণিত হয়েছে যে কিশোর কিশোরীদের অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন ব্যবহারে নানা ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে। এদিকে 2023 সালে ডিজিটাল লিগাল এজ বা বৈধ বয়স 15 বছর নির্ধারণ করে একটি আইন পাশ করেছিল ফ্রান্স, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নিয়মের সাথে সাংঘর্ষিক হওয়ায় সেই আইন কার্যত আটকে গেছে। গত বছরের ডিসেম্বরেই অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে, যা বিশ্বে প্রথম। মুদ্রাস্ফীতি বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কার মধ্যে মুদ্রা হিসেবে ইউরো চালু করল বুলগেরিয়া। 31 ডিসেম্বর থেকে দেশটিতে লেভের পরিবর্তে চালু হলো ইউরো। এর মধ্য দিয়ে ইউরোজোন বা সেনজেন মুদ্রা অঞ্চলের 21তম সদস্য হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশটি। 64 লাখ জনসংখ্যার দেশ বুলগেরিয়ার একাধিক সরকার ইউরো মুদ্রায় চালুর পক্ষে সমর্থন জানিয়ে আসছে। তাদের আশা, এটি তাদের দুর্বল অর্থনীতিকে চাঙ্গা করবে, পশ্চিমাদের সাথে সম্পর্ক জোরদার করবে এবং রাশিয়ার প্রভাব থেকে রক্ষা করবে। তবে কেউ কেউ এই পদক্ষেপে উদ্বেগ জানিয়ে বলেছেন, ইউরো গ্রহণের ফলে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। বুলগেরিয়ায় 19 শতকের শেষ দিকে মুদ্রা হিসেবে লেভের ব্যবহার শুরু হয়। প্রায় 1.5 শতাব্দী পর আনুষ্ঠানিকভাবে এই লেভের জায়গায় ইউরো মুদ্রা চালু হলো। দেশটি 2007 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়। গাজায় কার্যক্রম চালানো 37টি ত্রাণ সংস্থাকে নিষিদ্ধ করেছে ইসরায়েল। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের বাড়তে থাকা সমালোচনাকে অগ্রাহ্য করেই এমন পরিকল্পনা নিল ইসরায়েল। কার্যক্রম চালানোর শর্ত হিসেবে তাদের ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। একাধিক বেসরকারি সংস্থা জানিয়েছে, নতুন নিয়মটি গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা চালানে বড় ধরনের প্রভাব ফেলবে। মানবিক সংস্থাগুলোর সতর্কবার্তা, বিপর্যস্ত এই ভূখণ্ডে প্রয়োজন মেটানোর মতো ত্রাণ আগে থেকে পর্যাপ্ত নয়। গাজার একটি অংশে
ধ্বংসের নিয়ন্ত্রণ ধরে রাখা সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই ইসরায়েলি সিদ্ধান্তকে অপরাধমূলক আচরণ বলে আখ্যা দিয়েছে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি নিন্দা করার আহ্বান জানিয়েছে। আর ইসরায়েলের দাবি, নতুন বিধিনিষেধের লক্ষ্য হলো যেসব সংস্থাকে তারা সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগ দেয় তাদের ফিলিস্তিনি ভূখণ্ডে কাজ করা ঠেকানো। ইরানে কয়েকদিনের অর্থনৈতিক বিক্ষোভের পর দক্ষিণাঞ্চলে একটি সরকারি ভবনে বুধবার হামলা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে পরিস্থিতি অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধান প্রসিকিউটর। তেহরানের সবচেয়ে বড় মোবাইল ফোন বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিলে রবিবার অর্থনৈতিক স্থবিরতা নিয়ে অসন্তোষ থেকে সৃষ্ট স্বতঃস্ফূর্ত বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে সারা দেশের শিক্ষার্থীরাও এতে যোগ দিচ্ছে। বিচার মন্ত্রণালয়ের মিজান সংস্থার উদ্ধৃতি দিয়ে ফাসা শহরের বিচার বিভাগের প্রধান বলেন, হামলায় প্রাদেশিক গভর্নরের দপ্তরের একাংশের দরজা এবং কাঁচ ভেঙে গেছে। তবে কিভাবে হামলা চালানো হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। ইরানের অর্থনীতি বহু বছর ধরেই মন্দায়। তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভারী নিষেধাজ্ঞা এর উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। বিশ্বযুগের অন্যান্য আয়োজন। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হার্স বর্জনের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধে শত্রুদের সমর্থনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিও স্টেশন গালি জাহালের প্রতিবেদন মতে, বিজ্ঞাপন ও সম্পাদকীয় উভয় ক্ষেত্রেই হার্সের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু সরকার। এই সিদ্ধান্তের আওতায় সব মন্ত্রণালয়, সরকারি বিপণী সংস্থা এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কোম্পানিগুলোকে সংবাদপত্রটির সাথে যে কোনো ধরনের যোগাযোগ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা যুদ্ধ চলাকালে হার্টজ এমন কিছু সম্পাদকীয় প্রকাশ করেছে যা বিশ্বমঞ্চে ইসরায়েল রাষ্ট্রের বৈধতা এবং আত্মরক্ষার অধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে। সম্প্রতি মত প্রকাশের স্বাধীনতার উপর নতুন বিধিনিষেধ আরোপ সংক্রান্ত একটি বিল ইসরায়েলি পার্লামেন্টে প্রাথমিকভাবে পাশ হয়েছে। এরপরই সংবাদ মাধ্যম বর্জনের সিদ্ধান্ত সামনে এলো। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শৈলশহর ও বিখ্যাত পর্যটন স্পট দার্জিলিংয়ে তাপমাত্রা নেমেছে 4 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর বুধবার এক বিবৃতিতে জানিয়েছে এসব তথ্য। আগামী আরও কয়েকদিন দার্জিলিংয়ে তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই, বরং 2 বা 3 জানুয়ারি বৃষ্টি তুষারপাতের আশঙ্কা রয়েছে। ফলে তাপমাত্রা আরও কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। ভারতের বীরভূমের শ্রীনিকেতন শহরে 6.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং সহ পশ্চিমবঙ্গের উত্তরের সব জেলায় আগামী অন্তত 4 দিন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে মঙ্গলবার কলকাতার গড় তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কলকাতার দমদমে 10 ডিগ্রি সেলসিয়াস। সল্ট লেক এবং হলদিয়ার তাপমাত্রা ছিল যথাক্রমে 11.4 ডিগ্রি এবং 11.2 ডিগ্রি। প্রথমবারের মতো প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। ফেব্রুয়ারি নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রবাসী বান্ধব সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে বিদেশে থেকে যারা ভোট দিতে পারবেন তার মধ্যে মালয়েশিয়া প্রবাসীরা অন্যতম। সৌদি আরব ও কাতারের পর সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছে মালয়েশিয়া থেকে। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন থেকে পাওয়া তথ্য বলছে, এখনো পর্যন্ত 65,077 জন প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছে, যাদের অনেকেই আবার হাতে পেয়েছে ব্যালট পেপার। সরকার যেন প্রবাসী বান্ধব হয় এবং প্রবাসীদের হাইকমিশনের থেকে শুরু করে এয়ারপোর্টে কোনো খানার যেন প্রবাসীদেরকে হয়রানি না হয়। প্রত্যাশা করি আমরা প্রবাস থেকে আগামী দিনে যারা ক্ষমতা আসবে সুন্দর একটা বাংলাদেশ গড়বে। একটা ভালো লোক না হলে তো আপনার এই এলাকা মুক্ত করতে পারবে না। সন্ত্রাস, মাদক সবকিছু মিলে এই জন্য একটা ভালো ক্যান্ডিডেট দিতে হবে। আমরা ভালো ক্যান্ডিডেটের মাধ্যমে আমরা দেশটাকে একটু আগে নিতে চাই। বিদেশে বসে দেশের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস জানান তারা। আগামী নির্বাচিত সরকার যেন প্রবাসী বান্ধব সরকার হয়, এমনটাও প্রত্যাশা তাদের। হাই কমিশনের যে হয়রানি, এয়ারপোর্টের যে হয়রানি, এগুলা থেকে যাতে আমরা বঞ্চিত হতে পারি, আমি সেই প্রত্যাশা করব আগামী যেই সরকার গঠন করুক এবং সেই সরকারের কাছে। আমরা চাই আমাদের সুষ্ঠু নির্বাচন হোক, আমরা একজন সঠিক ক্যান্ডিডেট পাই, আর যার নির্বাচনে ক্যান্ডিডেট সিদ্ধান্ত দেওয়া হবে সেই নির্বাচন করে একজন ভালো ক্যান্ডিডেট আছে। প্রবাসীরা সবসময় বিমানবন্দর সহ
দেশে এক সময় দেশে চলে যায়, তাদের লোন, বিভিন্ন কর্মসংস্থান, এই দিকটা যদি দেখে এবং বিদেশে আইসা তারা প্রতারিত হয়, এইগুলো যদি দেখে পরবর্তী নির্বাচিত সরকার, তাদের কাছে আমাদের প্রবাসী হিসেবে এটাই চাওয়া। এ সময় প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিরাপদ বিদেশ যাত্রা সহ বিভিন্ন দাবি দাওয়া সামনে আনেন তারা। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল, ৭১-এর সাথে থাকুন।